أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাসে সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, হোমিওপ্যাথিক ছাত্র, শিক্ষানুরাগী ও হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের সকল দায়িত্বশীলগণ সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছি আমাদের জাহাঙ্গীর বিন আশরাফি ভাই যুক্ত হয়েছেন। আমরা শারীরিক একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা আলোচনায় আসবো এবং আমরা আল আমিন ভাইয়ের জন্য একটু দোয়া করবো। আল আমিন ভাইও ডেঙ্গুতে আক্রান্ত, হসপিটালে ভর্তি আছেন। তো জাহাঙ্গীর বিন আশরাফি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জাহাঙ্গীর জি স্যার। জি, আপনাকে ফোন দিছিলাম, হয়তো ফোন ধরতে পারেন নাই, মাঝে এর মধ্যে কয়েকবার ফোন দিছিলাম। কি অবস্থা আপনার এখন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় এখন ভালো আছি। ছিলাম কয়েকদিন যাবত। ঠিক আছে। তো এখন আসলে তো ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। জি, ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। এখন আপনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি ইনশাআল্লাহ। জি, আজকের যে মেডিসিন, এটা খুবই চমৎকার, গভীর কার্যকরী একটি মেডিসিন এবং এই মেডিসিন এর সোর্স যেটা আমরা উদ্ভিদ থেকে প্রস্তুতকৃত একটি মেডিসিন, হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এটা প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে মুতাসামিল হ্যানিম্যান সর্বপ্রথম নিজেই এটি প্রুভিং করেছিলেন। পরবর্তী পর্যায়ে আরো অন্যান্য চিকিৎসকগণ এটার প্রুভ করেছেন। আমরা এই মেডিসিনকে সাইকোটিক মেডিসিন হিসেবে চিনি। সাইকোটিক মেডিসিন যতগুলো আছে তার মধ্যে অন্যতম একটি মেডিসিন কিন্তু থুজা, যদিও স্পেসিফিক মেডিসিন নয়, যদিও এই মেডিসিনটি কিন্তু একেবারেই একমাত্র রিমেডি নয়, একমাত্র ভ্যাকসিনের কুফলে যে সমস্ত ডিজিজ দেখা দেয় সেই ক্ষেত্রে শুধুমাত্র থুজা নয়, অন্যতম একটি মেডিসিন। যতগুলো মেডিসিন আছে তার মধ্যে খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন। তো এই মেডিসিনের কিওয়ার্ডস ফিক্সড আইডিয়া থাকে এবং সাইকোটিক যে ম্যানিফেস্টেশন তৈরি হলে এই ক্ষেত্রে গভীরভাবে ক্রিয়া করার ক্ষমতা কিন্তু এই মেডিসিনের আছে এবং কনস্টিটিউশনালি যদি কোনো ডিস্টারবেন্স দেখা দেয় সাইকোটিক ম্যানিফেস্টেশনের কারণে, গনোরিয়াল পয়জনের কারণে যদি কনস্টিটিউশনালি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু থুজা অন্যতম একটি মেডিসিন। এই মেডিসিনের যে সমস্ত ইন্ডিকেশন গুলো আমরা দেখতে পারি, বিশেষ করে ক্রনিক অবস্থা যখন তৈরি হয়, সাইকোটিক ম্যানিফেস্টেশনের ফার্স্ট স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ অথবা টারশারি যে স্টেজ গুলো তৈরি হয়, এই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার একটি রেমেডি থুজা। তো অ্যান্টিসাইকোটিক মেডিসিন হিসেবে যদিও এটা গভীর ক্রিয়াশীল, কিন্তু কখনো কখনো এই মেডিসিন সুনির্বাচিত, সুনির্দিষ্ট হওয়ার পরেও ক্রিয়া করতে পারে না। এই মেডিসিন গভীর ক্রিয়াশীল হওয়া সত্ত্বেও অনেক সময় ক্রিয়া করে থেমে যায়, কমপ্লিটলি আরোগ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আরো গভীর ক্রিয়াশীল মেডিসিন এবং এই মেডিসিনের কমপ্লিমেন্টারি হিসাবে, ফলোড ওয়েল মেডিসিন হিসাবে, রিমেডি হিসাবে ক্রিয়াশীল মেডিসিন গুলোর মধ্যে
মেডোরিনাম, ন্যাট্রাম সালফ খুবই চমৎকার কার্যকরী এবং এই মেডিসিনের সাথে রিলেশনশিপ আছে। আপনারা প্রত্যেকেই মিউট রাখবেন প্লিজ। আপনারা মিউট আনমিউটের বিষয়ে একটু খেয়াল রাখবেন। সঞ্চালনার দায়িত্বে আছেন ফারজানা আফরোজ ম্যাডাম। যারা আনমিউট করতেছেন কাইন্ডলি একটু বলে দিবেন। জি। Anyway, come to the point. তাহলে গনোরিয়া সাপ্রেসডের কারণে অ্যান্টি মায়াজমেটিক, অ্যান্টি সাইকোটিক যে মায়াজম মেডিসিনের মধ্যে থোজা কার্যকরী একটি মেডিসিন, এবং যে সাইকোটিক ম্যানিফেস্টেশন তৈরি করে গনোরিয়া সাপ্রেসড হয়ে, এর ফলে কি তৈরি হয়? শরীরের বিভিন্ন জায়গায় কি হতে পারে? ওয়ার্ডস হতে পারে, কন্ডাইলোমাটা হতে পারে, অথবা ওয়ার্ডস সদৃশ কিছু এই ধরনের, সেটা টিউমার হতে পারে, আসিল সদৃশ কিছু হতে পারে, অথবা এক কথায় বিবর্ধন, বিবৃদ্ধি যেটা আমরা দেখব, সেটাই আমরা ধরে নিব এটা সাইকোটিক ম্যানিফেস্টেশন। এখন এই সাইকোটিক ম্যানিফেস্টেশন কিন্তু বিভিন্ন কারণে তৈরি হয়। বংশানুক্রমিক ভাবে হতে পারে, আবার দেখা যায় নিজের অর্জিত কোনো কারণেও কিন্তু এটা সৃষ্টি হতে পারে। সাপোজ ভ্যাকসিন নেওয়ার কারণে যখন এটার ব্যাড ইফেক্টস তৈরি হয়, তখন কিন্তু থোজা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। থোজা শুধু না, আর অনেকগুলো মেডিসিন, তার মধ্যে থোজা চমৎকার কার্যকরী মেডিসিন। বংশানুক্রমিক হিস্ট্রি যদি পাওয়া যায়, ইনহেরিটেন্সে যদি আমরা হিস্ট্রি দেখি, যে 3 পুরুষ 4 পুরুষের হিস্ট্রিতে গনোরিয়ার হিস্ট্রি ছিল, সেগুলো সাপ্রেসড হয়েছে, তার কারণেও কিন্তু মেডোরিনাম অথবা থোজা আসতে পারে। অথবা কোনো মা তার সন্তান যদি ব্রেস্ট ফিডিং করতে থাকে, এমত অবস্থায় সন্তানকে যদি ভ্যাকসিন দেওয়া হয়, সন্তানের উপরে ইম্প্যাক্ট পড়বে, ব্যাড ইফেক্টস তৈরি হবে। অপরদিকে মা যদি ভ্যাকসিন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে দুধ পান করার কারণে ওই ভ্যাকসিনেটেড মাদার্স মিল্কের কারণে, ভ্যাকসিনেটেড মাদার্স মিল্কের কারণেই কি হবে? তার এই দোষ কিন্তু সন্তানের মধ্যে প্রবাহিত হবে, সন্তানের মধ্যে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা থোজাকে চিন্তা করতে পারি। থোজা ছাড়া অনেকগুলো মেডিসিন আমরা চিন্তা করতে পারি। This magnum is known to be transferred from the vaccinated mother or nurse to the infants through their milk. শুধু মাই নয়, যে সমস্ত ধাত্রী দুধ পান করান, হয়তো সন্তান প্রসবের পর মা মৃত্যুবরণ করেছেন, এখন এই সন্তানকে হয় কোনো কৃত্রিম দুধ তাকে খাওয়াতে হবে, অথবা ধাত্রী, কোনো ধাত্রীকে যদি পাওয়া যায়, ওই ধাত্রী যদি এই সন্তানকে ব্রেস্ট ফিডিং করায়, আর ওই ধাত্রী যদি কিনা ভ্যাকসিন নিয়ে থাকেন, ভ্যাকসিনেটেড মাদার অর নার্স, সেই ক্ষেত্রে দুধের মাধ্যমে কিন্তু এই সন্তান কি তারও কিন্তু এই ধরনের ম্যানিফেস্টেশন তৈরি হবে, সাইকোটিক মায়াজমেটিক ম্যানিফেস্টেশন তৈরি হবে। সেই ক্ষেত্রে থোজা খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন। অপরদিকে গনোরে আক্রান্ত হয়ে এটার অপচিকিৎসা হয়েছে, ম্যাল ট্রিটমেন্ট হয়েছে, maltreated gonorrhea resulting in gonorrheal rheumatism, impotency, prostatitis and others diseases, XYZ রোগের নামে যেটাই হোক না কেন, A to Z রোগ যেটাই হোক না কেন, গনোরিয়া সাপ্রেসড হয়ে তথাকথিত আরোগ্যের নামে পরবর্তীতে যদি দেখা দেয় সে রিউমেটিজমে সাফার করতেছে, অথবা রিউমেটিক ফেভারে সাফার করতেছেন, অথবা ধ্বজভঙ্গের মতো কঠিন ডিজিজে সাফার করতেছেন, অথবা প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জড হয়ে গেছে, অথবা প্রোস্টেটাইটিস হয়েছে, ইনফ্লামেশন অফ দা প্রোস্টেট গ্ল্যান্ড, অথবা XYZ রোগের নামে যে কোনো ডিজিজ দেখা দিয়েছে, আদার ডিজিজেস, এই ক্ষেত্রেও কিন্তু থোজার ক্ষেত্র তৈরি হতে পারে। থোজা এমন একটি গভীর ক্রিয়াশীল মেডিসিন
যেই ক্ষেত্রে ধাতু দোষ সংশোধন করতে পারে, আপনার কনস্টিটিউশনকেই কিন্তু অনেক সময় চেঞ্জ করে দিতে পারে। যারা হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের, it is a constitutional remedy for hydrogenoid constitution persons susceptible to damp environments, dwelling damp weather and eating fruits growing on damp soil। দেখবেন যে সমস্ত পেশেন্ট হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের, যাদের বেসমেন্টে থেকে অথবা ড্যাম্প ওয়েদারে অথবা ড্যাম্প এনভায়রনমেন্টসে যদি বসবাসের কারণে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এরাও হাইড্রোজেনাইড হওয়ার কারণে থুজার ক্ষেত্র তৈরি হচ্ছে। স্যাঁতসেঁতে জায়গায় বসবাসের কারণে বর্ষাকাল আসলেই অথবা যে সমস্ত শাকসবজি স্যাঁতসেঁতে জায়গায় হতে থাকে, এই সমস্ত শাকসবজি খাওয়ার ফলে অথবা জলীয় জলজলীয় স্থানে যে সমস্ত শাকসবজি সৃষ্টি হয়, জন্ম নেয়, এই সমস্ত খাবার খাওয়ার ফলেও কিন্তু দেখা যায় তাদের রোগগুলো বৃদ্ধি হতে দেখা যায়। বিশেষ করে হাইড্রোজেনাইড কনস্টিটিউশনের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হবে। যে কোনো রোগ দেখা দিক না কেন, তাহলে কনস্টিটিউশন জানতে পারলে আমাদের মেডিসিন কিন্তু সিলেকশন করা খুব সহজ হয়। আমরা এই মেডিসিনের যে সমস্ত স্পেসিফিক সিমটম নিয়ে থুজার চিত্র তৈরি হয়, যেই সমস্ত ইন্ডিভিজুয়ালাইজড স্পেসিফিক সিম্পলিফাইড সিমটম নিয়ে আমরা থুজার পিকচার অঙ্কন করতে পারবো, পরবর্তীতে আমরা সেগুলো দেখাবো। সাপোজ দেখা যায় আমরা কি দেখতে পারি, এলিমেন্টস, তার রোগ সৃষ্টি হয় কখন, রাত্রিকালীন সময়ে। সাইকোটিক পেশেন্টদের রোগের বৃদ্ধি কিন্তু রাত্রে হয়। বিছানার উত্তাপে শরীর পেশেন্টদেরও হয়, সাইকোটিক পেশেন্টদেরও হয়। বিশেষ করে রাত 3টার পর থেকে রোগ লক্ষণ যদি শুরু হয়, অথবা দিন 3টার পর থেকে যদি রোগ লক্ষণ শুরু হয়, তাহলে দিন 3টার পরে এবং রাত 3টার পরে যদি রোগ লক্ষণ শুরু হয়, সেই ক্ষেত্রেও কিন্তু থুজাকে আমরা চিন্তা করতে পারি। অ্যান্টিসাইকোটিক অনেকগুলো মেডিসিন, তার মধ্যে ন্যাট্রাম সাল্প, থুজা, এই মেডিসিন গুলো কিন্তু রাত্রিকালীন সময় বৃদ্ধি হয়। যদিও মেডোরিয়াম সাইকোটিক মেডিসিন, কিন্তু মেডোরিয়ামের বৃদ্ধি অধিকাংশ সময়ই কিন্তু সকাল থেকে শুরু হতে থাকে এবং রাত্রে আসলে একটু কমফোর্ট ফিল করতে থাকে। তার মানে এই নয় যে রাত্রিকালে বৃদ্ধি হলে মেডোরিয়াম অ্যাপ্লাই করা যাবে না। রাত্রিকালীন সময়েও কিন্তু মেডোরিয়ামের রোগ লক্ষণ বৃদ্ধি হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি দিনের সময় বৃদ্ধি হয় মেডোরিয়াম, কিন্তু থুজার বৃদ্ধি আমরা রাত 3টা অথবা 3টার পরে বৃদ্ধি হতে দেখি। ন্যাট্রাম সালফের বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অথবা রাত্রে থেকেই শুরু হতে পারে, অথবা ঘুম থেকে ওঠার পরে। রাইজিং অন, নট ওয়েকিং, রাইজিং অনে কিন্তু আমরা বৃদ্ধি হতে দেখি কিন্তু ন্যাট্রাম সালফেট। দেখবেন যখন সে ঘুম থেকে উঠে তখন না, টু ইরেক্ট ফ্রম দ্য বেড ইজ কল্ড রাইজিং, যখন সে হাঁটাহাঁটি করবে, কিছুক্ষণ পায়চারি করবে, তারপরে দেখবেন তার কষ্টগুলো বৃদ্ধি হতে থাকে। এক কথায় সূর্য উদয় হচ্ছে বা উদয় হওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা পর থেকেই তার কষ্টগুলো বৃদ্ধি হতে থাকে। এই ক্ষেত্রে আমরা ন্যাট্রাম সালফের কথা আমরা চিন্তা করতে পারি। অথবা থুজার বৃদ্ধি যদি এমন হয়ে থাকে যে থুজা ন্যাট্রাম সালফ কিন্তু দুইটাই হাইড্রোজেনাইড মেডিসিন, কিন্তু দুইটার ব্যাপক পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমি একে একে আপনাদের সামনে তুলে ধরবো। এখন থুজার পেশেন্টদের ক্ষেত্রে এমন যদি পান, ফ্রম কোল্ড ড্যাম্প এয়ার, ফ্রম টি, ফ্রম কফি, ফ্রম বেয়ার, ফ্রম টোবাকো, ফ্রম ফিড, ফ্যাট, ফ্রম মিট অ্যান্ড অনিয়ন্স। দেখেন, যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে, মাংস খাওয়ার ফলে, চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে, তামাক খাওয়ার ফলে, মদ খাওয়ার ফলে, চা পান করার ফলে, কফি পান করার পরে দেখা যায় তাদের কষ্ট, তাদের যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই একবার অন্তত থুজার কথা আমরা চিন্তা করব। সম্মানিত চিকিৎসকবৃন্দ,
অপরদিকে যদি এমনও ইতিহাস পাওয়া যায় এলিমেন্টস ফ্রম সেক্সুয়াল এক্সেসেস, অতিরিক্ত সেক্সুয়াল হিস্ট্রি যদি পাওয়া যায়, ম্যাস্টারবেশন থেকে হতে পারে, অথবা স্ত্রীর সাথে অতিরিক্ত সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে অসুস্থতার কোনো লক্ষণাবলী তৈরি হয়েছে, অথবা সালফার বেশি বেশি অ্যাপ্লাই করা হয়েছে, সালফার বেশি অ্যাপ্লাই করার কারণেও অনেক সময় দেখা যায় থুজার ক্ষেত্র তৈরি হতে পারে, অথবা মার্কুরিয়াল প্রিপারেশন, যেটা মার্কারি অর্থাৎ পারদ কারখানায় যদি কেউ কাজ করে, সেই ক্ষেত্রে যদিও সিফিলিটিক ম্যানিফেস্টেশন তৈরি হয়, কিন্তু এই ক্ষেত্রে সাইকোটিক ম্যানিফেস্টেশন তৈরি হতে পারে। আবার অতীতে হিস্ট্রি যদি এমন থাকে যে সাপে কামড় দিয়েছিল, এখন সাপে কামড় দিলে এটা আমরা অনেকেই কিন্তু গুরুত্ব দিতে চায় না, কিন্তু কখনো যদি হিস্ট্রিতে পাস্ট হিস্ট্রিতে এমন পাওয়া যায় যে অতীতে তার সাপে দংশন করেছিল, তারপর থেকে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু থোজা এই দোষকে দূর করতে পারে। এই ক্ষেত্রে রেপার্টরিতে অনেকগুলো মেডিসিন আছে, আপনারা সেটা একটু দেখবেন, যে আমি সেটা একটু দেখাতে চাই। তাহলে আমরা রেপার্টরিতে কোথায় যাবো? আমরা কোথায় যাবো? রেপার্টরিতে জেনারেলে যাব। কোথায় যাবো আমরা? বাইটস কিসে? স্নেক, তাই না? বাইটস, ওন্স, স্নেক। কতগুলো মেডিসিন আছে? 50টির মতো মেডিসিন দেখা যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? তাহলে হিস্ট্রিতে যদি পাওয়া যায়, পার্সোনাল হিস্ট্রিতে, যে অতীতে কখনো সাপে দংশন করেছিল, তাহলে এখানে 50টা মেডিসিনের মধ্যেও কিন্তু থুজা চমৎকার কার্যকরী একটি মেডিসিন। এই ক্ষেত্রে আমরা ল্যাকেসিসের ইতিহাস নেই, ল্যাকেসিসের চিত্র পেতে পারি, লিডামের চিত্র পেতে পারি, বেলাডোনার চিত্র পেতে পারি। এখন যদি ইতিহাসটা এমন পাওয়া যায় যে অতীতে সাপে দংশন করেছিল, এরপর থেকে তার পা ঠান্ডা হয়ে থাকে এবং নিচের থেকে বৃদ্ধাঙ্গুল থেকে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে উপর দিকে ধাবিত হয়, এবং আক্রান্ত স্থান কালো হয়ে গেছে, রক্ত জমাট বাঁধার মতো কালসেরা পড়ে গেছে, একিমোসিস হয়ে গেছে। এই ক্ষেত্রে আক্রান্ত স্থান ঠান্ডা হলে, আক্রান্ত স্থান যদি ঠান্ডা হয়ে যায়, আক্রান্ত স্থান যদি রক্ত জমাট বাঁধার মতো একটা অবস্থা তৈরি হয়, কালো হয়ে যায়, অথবা কালসেরা পড়ে যায়, কালশিটে যে শব্দে আপনারা বলেন না কেন, তো আক্রান্ত স্থানে ঠান্ডা দিলে ভালো ফিল করে। আর ব্যথা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা যদি আপনার নিচ থেকে উপর দিকে ধাবিত হয়, এখানে লিরাম ছাড়া আর অন্য কোনো মেডিসিনের কথা আমরা চিন্তা করবো না। বুঝে এসেছে আপনাদের? কি বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? বিলকুল না। জি, আরেকবার বলুন। তাহলে আমরা আসি। স্যার এটা কি বুঝাইছেন? বুঝি নাই যে এই ক্ষেত্রে কি লিডাম ইউজ করব না লিডামের? এই ক্ষেত্রে লিডাম পাল, হ্যাঁ লিডাম ইউজ করতে হবে। এই ক্ষেত্রে লিডাম ইউজ করতে হবে। যদিও সাপে দংশন করার পরে যদি থুজার ক্ষেত্র তৈরি হয়, আমরা থুজা অ্যাপ্লাই করব। যদি লিডামের ক্ষেত্র তৈরি হয়, তাহলে আমরা লিডাম অ্যাপ্লাই করব। যদি লিডাম ছাড়াও আর অন্যান্য মেডিসিন যদি পাওয়া যায়, ল্যাকেসিস পাওয়া যায়, ল্যাকেসিসের আক্রান্ত স্থান, ওই দংশনকৃত স্থানও কালো হয়ে যায়, কিন্তু ল্যাকেসিস যদি একটু রক্ত বের করে দেওয়া হয়, ল্যাকেসিস ভালো ফিল করে। কারণ ল্যাকেসিস কিন্তু নির্গমনে নিবৃত্তি হয়। কি হয়? ল্যাকেসিসের নির্গমনে নিবৃত্তি হয়। রক্তস্রাব বের হয়ে যাচ্ছে, ঘাম বের হচ্ছে, প্রস্রাব হয়ে যাচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে, যে কোনো স্রাব বের হলেই ল্যাকেসিস ভালো ফিল করে। আর ল্যাকেসিসের যেখানে দংশন করেছিল সাপে, ওই স্থান যদি কালো থাকে এবং স্পর্শকাতর থাকে, এবং সেই যন্ত্রণা রাত্রিকালীন সময় বৃদ্ধি হয়, নিদ্রার আগে, নিদ্রার উপক্রমে, এক কথায় নিদ্রায়, নিদ্রান্তে, নিদ্রার উপক্রমে, নিদ্রায়, নিদ্রার উপক্রমে এবং নিদ্রান্তে, তাহলে ঘুমাতে যাওয়ার আগেই অথবা ঘুমাতে যাচ্ছেন এমত অবস্থায়, অথবা ঘুমের মধ্যে যন্ত্রণা শুরু হয়, অথবা ঘুম থেকে ওঠার পরেই যদি তার কষ্ট যন্ত্রণা শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করব। এখন যদি ক্ষেত্র এমন থাকে লিডামের ক্ষেত্র, তাহলে লিডাম। যদি থুজার ক্ষেত্র তৈরি হয় তাহলে থুজা, যদি ল্যাকেসিসের ক্ষেত্র তৈরি হয় তাহলে ল্যাকেসিস,
তাহলে সাপে দংশন করলেই চোখ বুঝে থুজা দিব এমন কিন্তু নয়। আমি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা আসি, কোথায় ছিলাম আমরা মনে আছে? 2 নম্বর পয়েন্টে। অথবা কোনো পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি এমন পাই, ailments with following concomitant symptom, sensation as if an animal is crying in abdomen, motion as if something is alive in abdomen, protrudes here and there like the arm of the fetus, constipation, stool recedes after being partly expelled, early morning diarrhea expelled forcefully with much flutters, gargling as water from a bunghole, sensation as if the limbs are made of glass and would break easily, other characteristic symptoms. এখানে 3 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে সেটা কি, যদি সহগামী লক্ষণ হিসেবে সহগামী সহচর লক্ষণ, সহগামী লক্ষণ, অ্যাসোসিয়েটেড সিম্পটম, কনকমিটেন্ট সিম্পটম যদি আমরা এমন দেখতে পারি, কারণ মুআতাসিমুল হালিম্যান 153 নম্বর সূত্রে কিন্তু এটার গুরুত্ব প্রদান করতে বলেছেন। আমরা যদি রুটস দেখতে পারি, RUTS, রেয়ার, আনকমন, পিকিউলিয়ার, সিঙ্গুলার এন্ড স্ট্রাইকিং সিম্পটম যদি আমরা পাই, কনকমিটেন্ট সিম্পটম যদি পাই, সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। যদি পেটের মধ্যে এই ধরনের একটা অনুভূতি মনে হচ্ছে ওখানে কোনো জীবজন্তু কি করতেছে, ওখানে চিৎকার করতেছে মনে হচ্ছে, অথবা নড়াচড়া করতেছে, মোশন হচ্ছে, অথবা জীবন্ত কিছু পেটের মধ্যে আছে, এখানে ওখানে মনে হচ্ছে কোনো দেখবেন শিশু যে হাত বা বাহু আর কি, হাতের মতো এখানে ওখানে মনে হচ্ছে একটু নড়াচড়া করতেছে। বিশেষ করে রাইট ইলিয়াকে যদি এই ধরনের সেন্সেশন থাকে, একমাত্র মেডিসিন সেটা হচ্ছে থুজা। আপনার মনে থাকবে, আমি গতদিন একজন পেশেন্ট পেয়েছিলাম, তার রাইট ইলিয়াকে কি জীবন্ত কিছু আছে এই অনুভূতি। এটা কখন থেকে হয়েছিল আমি টোটাল হিস্ট্রি নিয়েছি, হিস্ট্রিতে পেয়েছি যে ভ্যাকসিন দেওয়ার পর থেকে তার এই নড়াচড়ার অনুভূতি, সমস্যা নিয়ে আসছিল অন্য সমস্যা নিয়ে, তার ইনফার্টিলিটির সমস্যা, বন্ধাত্বের সমস্যায় উনি সাফার করতেছেন। এনিওয়ে, তাহলে এইগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি যদি কিনা আমরা একক লক্ষণ পাই। তাহলে কোন শিশুর হাত মনে হচ্ছে এখানে ওখানে একটু কি হচ্ছে, মুভমেন্ট করতেছে, নড়াচড়া করতেছে, আর কনস্টিপেশনের সিম্পটমটা থাকবে এমন যে স্টুল ত্যাগ করার পরেও মনে হবে যে অংশ তো একটু বের হয়েছে আবার উপরের দিকে চলে আসে, একটু বের হয়ে আবার উপরের দিকে চলে আসে, রিসিভ স্টুল যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু থোজা, সাইলিশিয়া, অনেকগুলো মেডিসিন, তার মধ্যে থোজাও কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। আমরা শুধু কনস্টিপেশনের কথাই জানি, কিন্তু আর্লি মর্নিং ডায়রিয়া এটা কিন্তু এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি না। কোনো পেশেন্টকে যদি এমন লক্ষণ আপনি দেখতে পান যে সকালে তার ডায়রিয়া হচ্ছে এবং খুব দ্রুত এটা বের হচ্ছে, সেই সাথে প্রচুর পরিমাণে কি হচ্ছে, ফ্লাটাস হচ্ছে, খুব সজোরে এটা বের হচ্ছে ডায়রিয়া, এবং প্রচুর পরিমাণে তার বাতাস নিঃসরণ হচ্ছে, হাওয়া বাতাস, আমরা একবারে সহজ বাংলা যেটা খাস বাংলা এটা আমরা উচ্চারণ না করি, ঠিক আছে? আপনারা হয়তো বুঝতেছেন, হাওয়া বাতাস, বায়ু বাতাস, এক এক জায়গার আঞ্চলিক ভাষা এক এক রকম, শব্দ এক এক রকম। এনিওয়ে, অথবা ভিতরে মনে শব্দ হচ্ছে, এই ধরনের অনুভূতি যদি থাকে, অথবা অঙ্গ প্রত্যঙ্গ তার সেন্সেশনটা এমন মনে হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ এটা মনে হচ্ছে কাছের, এটা মনে হচ্ছে কাঠের তৈরি, এটা মনে হচ্ছে কাছের তৈরি, একটু আঁচ লাগলেই সহজেই সে ভেঙে যাবে, সহজেই তার শরীর ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে যেতে পারে। এই ধরনের যদি কোনো সিম্পটম পাওয়া যায়, অথবা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণাবলী যদি পাওয়া যায়, ক্যারেক্টারিস্টিক সিম্পটম যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একবার থুজার কথা চিন্তা করব। আপনারা যদি আমার ভাষার দুর্বোধ্যতা মনে হয়, তাহলে আরো সহজ ভাবে বলার চেষ্টা করব, ভাষার প্রাঞ্জলতা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি ভাষা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা? না স্যার।
কারণ অনেক সময় অনেকে হয়তো বুঝতে পারেন না, কারণ অনেক সময় ওই যে কিছু কিছু বোম্বাস্টিক ওয়ার্ড থাকে, এগুলোর মানে ব্যাখ্যা দিতে গিয়ে অনেক সময় সেই ধরনের বাংলা না বলতে পারলে আপনাদের বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তো ম্যালেরিয়াল ফিভার কোন পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি ম্যালেরিয়া যে জ্বর, এই ক্ষেত্রে তার শীত শুরু হচ্ছে, এই শীতটা শুরু হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় ধাবিত হচ্ছে এবং কোন পার্ট তার ঘেমে যাচ্ছে, কোন অংশটা তার ঘেমে যাচ্ছে। দেখবেন এটা খুবই অস্বাভাবিক একটা লক্ষণ যখন দেখবেন শুধুমাত্র অনাবৃত অংশ, আবৃত না কিন্তু, আনকভার্ড পার্টস, অনাবৃত অংশ যদি ঘেমে যায় শুধু মাথা ছাড়া, এটা কি খুব গুরুত্বপূর্ণ সিমটম না? যে মাথা ছাড়া অল ওভার এক্সেপ্ট দ্য হেড, সমস্ত শরীর ঘামে শুধুমাত্র মাথা ছাড়া। যখন সে ঘুমাতে যায়, এই ঘুমানোর সময় যদি এই ধরনের ঘাম দেখা দেয় এবং অনাবৃত অংশ যদি ঘাম দেখা যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা থোজার কথা আমরা চিন্তা করতে পারি। আবার যখন সে জাগ্রত হয়ে যায় তখন এই ঘামটা বন্ধ হয়ে যায়, স্টপস when he awakes। যদি সে জাগ্রত হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন তার ঘাম থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ঘামটার যদি চরিত্রটা এমন থাকে যে মধুর মতো ঘাম হচ্ছে, বিশেষ করে জেনিটাল অর্গানে, এখন জেনিটাল অর্গান থেকে মধুর মতো ঘাম তো আসার কথা নয়, ওই স্থান থেকে একটু বিকট দুর্গন্ধযুক্ত ঘাম আসার কথা, যেহেতু ওই পার্টটা আবৃত থাকে, ওই পার্টটা অধিকাংশ সময় ঢাকা থাকে আন্ডার প্যান্ট পরার কারণে, দেখা যায় ওই অংশটা ঘেমে যেতে পারে, হ্যাঁ, অথবা টাইট প্যান্ট যারা পরেন ওই অংশ ঘেমে যেতে পারে। কিন্তু থুজার পেশেন্ট প্রকৃত পক্ষেই যদি আপনি হয়ে থাকেন অথবা কেউ থুজার পেশেন্ট হয়ে থাকেন, দেখবেন ওই জেনিটাল অর্গানস কি হবে, মধু যেমন সেম এই ধরনের মনে হচ্ছে একটা গন্ধ ওখান থেকে আসতেছে। এই ক্ষেত্রে আমরা থুজার কথা আমরা চিন্তা করতে পারি। অপরদিকে যে সমস্ত পেশেন্টকে আপনি যদি দেখেন যে অ্যানাল ফিশার হয়েছে, এখন সামান্য স্পর্শ করলেই, টাচ করলেই ওই আক্রান্ত স্থান ব্যথা বেদনা করতেছে, সেই ক্ষেত্রে আমরা থোজার কথা আমরা চিন্তা করতে পারি। আবার অপর দিকে যদি কিনা আপনি ময়েস্ট মিউকাস কন্ডাইলোমাটা দেখেন, মানে টিউমারের সদৃশ অথবা আসিলের মতোই, আসিল নয় আসিলের মতোই এই ধরনের কন্ডাইলোমাটা যদি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু থোজা। আবার অপরদিকে এই অ্যানাসে যদি আপনার চতুর্দিকে ফ্ল্যাট টাইপের ওয়ার্ডস থাকে, ওটা মিশানো, উঁচু না কিন্তু, ফুলকপির মতো যেমন কার্যকরী, ফুলকপির মতো আসিল হলে থোজা যেমন কার্যকরী, আবার জ্যাগড ওয়ার্ডস, জ্যাগড মানে খাস কাটা, খাস কাটা, এটাকেই কলিফ্লাওয়ার বলা হয়েছে, আবার জ্যাগড ওয়ার্ডস বলা হয়েছে, সেটা হচ্ছে খাস কাটা, খাস কাটা। এমন যদি আসিল হয় সেই ক্ষেত্রে কাজ করবে। কিন্তু অ্যানাসে যদি তার আসিল হয়ে থাকে, সেটা যদি আর্দ্র হয়, কন্ডাইলোমাটা টাইপের হয়, অথবা ওই ওয়ার্ডস যদি ফ্ল্যাট টাইপের হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা থোজার কথা আমরা চিন্তা করতে পারি। অনেকেই 30 পোটেন্সি থেকে হাইস্ট পোটেন্সি ইউজ করার কথা বলেছেন, যদিও আমরা 50 সহস্র আমি অ্যাপ্লাই করি। আমি বাস্তবে একটা এক্সাম্পল দিব। আমি কোন পেশেন্টকে M234 দিয়েছি, কাজ হয় না, আসিল অনেকগুলো আসিল, ওনার অতীতে গনোরিয়া রিচার্জ ছিল, ওনার স্ত্রী এসছেন, উনি এসছেন, তো আমি বললাম যে আপনার সেই গনোরিয়া ফিরে আসবে এবং স্বামী স্ত্রী উভয়ই ওষুধ খেতে হবে। তো M123 এইভাবে পাওয়ার চেঞ্জ করতেছি, এটা খুব বেশি রেসপন্স করতেছে না। এই ক্ষেত্রে আমি একেবারে মানে জাম্পিং করে 5, 7, 8, হ্যাঁ, তো 7, 8 থেকে আমি শুরু করেছি। তো শুরু করার পরেই কিন্তু রোগী ভালো হয়ে গেছে, একটা কেস আমি বললাম। অপরদিকে আরেকজন পেশেন্ট, ওনার বয়স 40+, উনি দীর্ঘ 2 বছর থেকে 2.5 বছর হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, মুখের উপরে শিঙের মতো, হর্নি টাইপ শিঙের মতো 32টি আসিল আছে। কতগুলো আসিল? 32টি। উনি বললেন ডাক্তার সাহেব এ আসিল ভালো হবে কিনা? আমি বললাম যে আই হ্যাভ এ সেলফ কনফিডেন্স দ্যাট ইউ বি কিউর ফ্রম দ্য ডিজিজ। আমার বিশ্বাস যে আপনি ইনশাআল্লাহ ভালো হবেন, কিন্তু কখনো এই কনফিডেন্স লেভেল তৈরি করা ঠিক না যে আমার কাছেই ভালো হবেন
এবং এতদিনের মধ্যে ভালো হবেন। আমরা যদিও আল্লাহর উপরে ডিপেন্ড করে ভরসা রেখেই কিন্তু চিকিৎসা দেয়। এনিওয়ে, তো আমি মেডিসিন অ্যাপ্লাই করলাম থুজা। না, প্রথমে অ্যাপ্লাই করছিলাম সম্ভবত লাইকোপোডিয়াম, তারপরে ব্যাসিলাম দিয়েছিলাম, সর্বশেষ থুজা। কারণ এই পেশেন্টকে থুজা অনেকেই অ্যাপ্লাই করেছিলেন, উনি বলেছেন থুজা কিন্তু আমি অনেক খেয়েছি, কোনো কাজ করে নাই। এই জন্য কোন মেডিসিনের লেয়ার কখন আসে সেটা কিন্তু আমাদের জানা, কোন মেডিসিনের লেয়ার কখন তৈরি হয় সেটা জানা। সেটা যদি না জানা হয় তাহলে দেখবেন যে থুজা আপনিও দিয়েছেন, আরেকজন ডাক্তারও দিয়েছে। এখন আপনি দিয়েছেন 3 মাস পরে গিয়ে অ্যাপ্লাই করেছেন থুজা, আর ওই ডক্টর প্রথম থেকেই থুজা অ্যাপ্লাই করেছেন। তাহলে থুজা, আপনার থুজা কাজ করলো না, অন্য ডক্টরের থুজা অ্যাপ্লাই করার কারণে কাজ করলো। এর মাঝখানে তাহলে উনি কি মেডিসিন অ্যাপ্লাই করেছেন? এটা কিন্তু একটু গভীরের আলোচনা, এটা একটু গভীরের আলোচনা। এখন আমি অ্যাপ্লাই করেছিলাম সর্বপ্রথম ওনাকে লাইকোপোডিয়াম, তারপরে ব্যাসিলিনাম দিয়েছিলাম। ব্যাসিলিনাম দেওয়ার পরে ওনার ইতিহাস ছিল এমন, অতীতে দাউদ ছিল প্রচন্ড, এত দাউদ ছিল এটা সাপ্রেস হয়েছে একাধিকবার। তো আমি বললাম সেই দাউদ ফিরে আসলে আপনি অস্থির হতে পারবেন না, এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় ধৈর্য ধারণ করতে পারলে আপনি আরোগ্য হবেন। তো একটা পর্যায়ে ওনার কি হলো, ব্যাসিলিনাম অ্যাপ্লাই করার পর ওনার বেশ কিছুদিন পরে, 1-2-3 মাস পরে গিয়ে প্রচন্ড দাউদ দেখা দিল। এই দাউদে উনি অস্থির হয়ে গেছেন। উনি বলতেছেন আমি তো স্কুলে যেতে পারতেছে না, আমি তো মানে আমার সমস্ত মানে তলপেট সহ বিভিন্ন জায়গায় দাউদ দেখা দিয়েছে, এখন আমি কি করবো? আমি বললাম মূল সমস্যা এটা ভালো কিনা? বলছে হ্যাঁ, ওটা করে ভালো দিকে শুকিয়ে প্রায় পড়ার মতো হয়ে গেছে, শুকিয়ে প্রায় ওটা পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু পড়তেছে না। সর্বশেষ আমি হ্যানিম্যানের একটা কেস আমি ফলো করলাম এইভাবে। হ্যানিম্যান ক্রনিক ডিজিজের শেষের দিকে উনি বলেছেন বড় বড় আসিলের ক্ষেত্রে যেই মেডিসিনটা মানে ওয়েল সিলেক্টেড, যেই মেডিসিনটি ওয়েল সিলেক্টেড, ওই মেডিসিনেরই মাদার টিনচার এক্সটার্নালি ইউজ করা যাবে, শুধু আসিলের ক্ষেত্রে বলেছেন। অন্য ক্ষেত্রে, অন্য রোগের ক্ষেত্রে এইভাবে বলেছেন কিনা আমার জানা নাই, সম্ভবত বলেন নাই, আমি যতটুকু জানি। তো আসিলের ক্ষেত্রে, তো এটা যখন আমি জার্মানি মেডিসিন মাদার টিনচার থুজা হাফ আউন্স নিয়ে আসলাম, ওটাকে লোশন তৈরি করে ওখানে এক্সটার্নালি ইউজ করতে বলেছি এবং ওইটা খেতে বলেছি। এরপর ওইটা এক্সটার্নালি ইউজ করার 1-2 সপ্তাহের মধ্যেই আস্তে আস্তে ওটা পড়ে গেল এবং উনি ভিতর থেকে ভালো হলেন। তো যাই হোক, আমরা কোন মাদার টিনচার এক্সটার্নালি ইউজ করার পক্ষপাতী নই, বিশেষ করে ক্ষত স্থানে দীর্ঘদিন ক্ষত হয়ে গেছে। এখন আমরা ইন্টারনালি সেবন করতে দিলাম একটা মেডিসিন, ওই মেডিসিনেরই এক্সটার্নালি ইউজ করলাম, এটা ব্যবহার করার সুযোগ নাই। এটা সম্ভবত অর্গাননের 200 কত নম্বর সূত্র এই মুহূর্তে ভুলে যাচ্ছে আমি, এটা বলা আছে এক্সটার্নালি এই ধরনের ইউজ করা যাবে না, কিন্তু আসিলের ক্ষেত্রে উনি অনুমোদন দিয়েছেন। এনিওয়ে, আমরা যে বিষয়ে বলতেছিলাম, তাহলে 30 পোটেন্সি থেকে হাইয়েস্ট পোটেন্সি অ্যাপ্লাই করা যেতে পারে। আবার এখানে বলা হয়েছে মাদার টিনচার টু বি অ্যাপ্লাইড অন ফিগর্স এন্ড কন্ডাইলোমাটা। এখানেও এটা অবশ্যই কেন মাথুর থেকে নেওয়া, এটা কেন মাথুরের লেখা খুব চমৎকার একটা বই। এনিওয়ে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, মানে শততমিক অ্যাপ্লাই করলে শততমিক সম্বন্ধে আমাদের স্কিল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আবার 50 শতমিক অ্যাপ্লাই করলেও 50 শতমিকের প্রয়োগ পদ্ধতির জ্ঞান থাকতে হবে। এখন আসি রিপিটেশন। এখন রিপিটেশন কোন ক্ষেত্রে করা যাবে? বিশেষ করে লো পোটেন্সি যখন আমরা অ্যাপ্লাই করি, 30 পোটেন্সি, 6 পোটেন্সি, কিন্তু 30-র পর থেকেই আমরা উচ্চ পোটেন্সি ধরে থাকি। এখন এই ক্ষেত্রে আমাদের শক্তি এবং মাত্রাতত্ত্ব বিষয়ে স্কিল থাকতে হবে। অকেশনালি হাই পোটেন্সি অ্যাপ্লাই করতে হয় এবং এটা ডিউরেশন কতদিন? 60 দিন, ক্লার্কের মতে, ক্লার্ক বলেছেন। তাহলে আমরা অনেক সময় সুনির্বাচিত মেডিসিন হওয়া সত্ত্বেও মাত্রাতত্ত্ব বিষয়ে, শক্তি তত্ত্ব বিষয়ে আমাদের স্কিল না থাকার কারণে ওই মেডিসিন কিন্তু কাজ করে না। তাহলে জীবনী শক্তি সবসময় একই পোটেন্সি কি নিতে পারে না। আপনি সাপোজ কোনো রোগীকে সিএম দিয়েছেন, এখন সিএম পাওয়ার দেওয়াতে মেডিসিনে কাজ করতেছে না,
আমরা অনেক ডক্টর আছি যে আসলেই প্রথমেই কিন্তু একমাত্র সিএন দিই, সিফিলিনাম, মেডোরিনাম, থুজা, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো বিশেষ করে মাইজমেটিক ম্যানিফেস্টেশন দূর করার জন্য এই ধরনের উচ্চ শক্তি ব্যবহার করি। কিন্তু ওই উচ্চ শক্তি রিসিভ করার ক্ষমতা, জীবনী শক্তির উপরে প্রতিক্রিয়া করার ক্ষমতা আদৌ ওই উচ্চ শক্তি আছে কিনা, জীবনী শক্তি নেওয়ার ওই ক্ষমতা আছে কিনা, সেটা যদি নিতে না পারে রোগীর ক্ষেত্রে ওই রোগ ভালো হবে না। যদিও মেডিসিন ওয়েল সিলেক্টেড, সুনির্বাচিত, সুনির্দিষ্ট মেডিসিন, হোমিওপ্যাথি বাক্স থেকে উচ্চ শক্তির ওষুধ দিলেই কাজ করবে না। অনেকে বলেছেন যে কোনো একটা পাওয়ার দিলেই কাজ করবে, নো। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার অসংখ্য রাইটারদের বই পড়ে দেখবেন যে সকল সময় সকল পেশেন্টদের ক্ষেত্রে আপনার উচ্চ শক্তি কাজ করে না। কি কাজ করে? আমি কি আন্দাজে বলতেছি না আপনারা আসলে পরীক্ষিত? না স্যার, পরীক্ষিত কাজ করবে না স্যার। Anyway, সাসেপ্টিবিলিটি এগুলোর উপরে বিচার করে পটেন্সি সিলেকশন করতে হবে। জি জি, জীবনী শক্তি, জীবনী শক্তির দিকে লক্ষ্য রেখে আপনার পটেন্সি দিতে হয়। কিন্তু 50 সহস্রতমিক অ্যাপ্লাই করলে, এখন আসি, অনেক পেশেন্টকে দেখবেন, আমি অনেক রাইটারদের বই এইভাবে দেখেছি যে উচ্চ শক্তি দিয়ে কাজ করে নাই, উনি চলে এসেছেন আবার নিচের শক্তিতে, যেই 30 দিচ্ছেন খুব চমৎকার কাজ করতেছে। তার মানে কি? রোগের যে গতি প্রকৃতি, রোগের যে স্তর, তার জীবনী শক্তি ওই 30 পটেন্সি রিসিভ করতে পারবে, সে সেম পটেন্সি রিসিভ করতে পারবে না ওষুধের সুনির্বাচিত ওষুধেও তাকে ওইভাবে ঝংকার তৈরি করতে পারবে না। আমার কথা কি বুঝে আসছে? তাহলে অনেক সময় কিন্তু আমরা পাওয়ার সঠিক সিলেকশন করতে পারি না, সঠিক মাত্রা সঠিক সময় দিতে পারি না। টাইম এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই বিষয়ে আমাদের স্কিল থাকতে হবে, আদারওয়াইজ মেডিসিনে কাজ করবে না। এই জন্যই সবসময় নিরাপদজনক হচ্ছে 50 সহস্রতমিক মেডিসিন। মনে থাকবে আপনাদের? আপনি একটা পাওয়ার থেকে একটা পাওয়ার জাম্প করেন, তাদের সমস্যা নাই, 2 এরপরে 4 অথবা 5 চেঞ্জ করে 6 অ্যাপ্লাই করলে এর সমস্যা নাই। কিন্তু জীবনী শক্তি খুব দুর্বল থাকলে সেই দিকে অবশ্যই নিচের দিক থেকে অ্যাপ্লাই করতে হবে। এখন থুজার যে সমস্ত আইডেন্টিফাইং ফিচার গুলো আমরা দেখি, আমরা যদি এর সারাংশ দেখতে চাই, এটাকে সিনপসিস করতে চাই, এই মেডিসিনে কিন্তু ফিক্সড আইডিয়া থাকে। কি থাকে? ফিক্সড আইডিয়া থাকে, বদ্ধমূল ধারণা থাকে। পৃথিবীতে দেখবেন সাইকোটিক যারা পেশেন্ট, এই সাইকোটিক পেশেন্ট কিন্তু প্রচন্ড ধোঁকাবাজ হয়, প্রচন্ড প্রতারক হয়, প্রচন্ড প্রবঞ্চনা, প্রতারণা করা, তো ঠকবাজি করা, ধান্দাবাজি করা, এটা কিন্তু থোজার জীবনের প্রত্যেকটি মানে ঘাটে ঘাটে, প্রত্যেকটা ঘাটে ঘাটে পাবেন থোজার রোগীদের ক্ষেত্রে। এই পৃথিবীতে, এই পার্থিব জগতে তাদের যত প্রকার জাল, জুয়াচুরি, ধাপ্পাবাজি, ধান্দাবাজি, মানে কোনো একটা বিশেষ সুযোগ সুবিধার কথা বলে তলে তলে ফায়দা হাসিল করার একটা প্রবণতা কিন্তু থোজা পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। শুধু থোজা নয়, অ্যান্টিসাইকোটিক যে সমস্ত মেডিসিন আছে, এই অ্যান্টিসাইকোটিক মেডিসিন এর রোগী যারা কথা বলতে গিয়ে দেখবেন থেমে থেমে চিবিয়ে চিবিয়ে কথা বলতেছে, একদম চিবিয়ে চিবিয়ে কথা বলতেছে, কথা বলতে গিয়ে কথার খেই হারিয়ে ফেলে। কিন্তু দেখবেন যারা অনলবর্ষী বক্তা, কথায় বাঁধে না, মানে কথা যখন বলতেছে খই ফুটতেছে, ঠিক আছে, এরা হলো শরিক। আর কথা বলতে গিয়ে আমতামতা করে খেই হারিয়ে ফেলে, চিবিয়ে চিবিয়ে কথা বলতে থাকে, কথা মেপে মেপে বলতে থাকে, এরা সব সাইকোটিক। এই জন্য সাইকোটিক বিশেষ সুবিধা দিয়ে দেখবেন আপনার কাছ থেকে আরেকজনের কাছ থেকে ফায়দা লুটতে চাই। তাহলে পৃথিবীতে যত প্রকার জুয়া, চুরি, ধাপ্পাবাজি, ধান্দাবাজি, হ্যাঁ, 2 নম্বরই মানে সুদখোর, ঘুষখোর, সম্পদের পাহাড় তাকে তৈরি করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আপনার সাইকোটিক পেশেন্টদের মধ্যে থাকে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতারক হচ্ছে থোজা। হোমিওপ্যাথিক জগতে মেডিসিন যত আছে, সাইকোটিক মেডিসিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতারক হচ্ছে থোজা। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অপরদিকে আমরা মায়াজমেটিক্যালি, এটা কিন্তু শুধু সাইকোটিক মায়াজমের উপর কাজ করবে এমন না, এটা সিভিলিটিক মায়াজমের উপর কিন্তু ক্রিয়া করতে পারে, সেদিকে খেয়াল করতে হবে। এখন এই ক্ষেত্রটা কিভাবে তৈরি হতে থাকে
কিভাবে তৈরি হয় সেদিকে আমাদের জানা দরকার। দেখবেন হয়তো কোনো পেশেন্ট প্রথমে গনোরিয়ায় সে আক্রান্ত হলো, গনোরিয়া আক্রান্ত হওয়ার পর তখনও কিন্তু জটিল রোগ তৈরি হয় নাই। তখন কি হয় নাই? তখনও জটিল রোগ তৈরি হয় নাই। গনোরিয়া যখন আক্রান্ত, যখন ইনফ্লামেশন তৈরি হয়েছে, পুজ আসতেছে দূষিত সহবাসের ফলে, তখনও রোগ জটিল হয় নাই, পুজ আসতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে। এখন এটাকে যেহেতু সে গোপন প্রিয়, তার রোগকে গোপন করতে চাই, এই গোপন প্রিয় হওয়ার কারণে সে কি করবে? তখন এই গোপন রোগকে গোপনে গোপনে চিকিৎসা নিতে চায়, কারোর সাথে শেয়ার করতে চায় না। এমনকি নিজের স্ত্রীর কাছে বলতে চায় না, বাবা মায়ের কাছে তো বলতেই চায় না, বন্ধু বান্ধবের কাছেও বলতে চায় না, এমনকি আশেপাশে কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে চায় না। নিজের পরিচয়কে গোপন করে দেখবে ওখান থেকে 10 মাইল দূরে গিয়ে টোটকা চিকিৎসা নিতে চাই। যেহেতু সে টাকার পাহাড় গড়তে চাই, অনেক টাকা পয়সার মালিক হতে চাই, সম্পদের পাহাড় গড়তে চাই, তখন টোটকা চিকিৎসা, অল্প টাকায় টোটকা চিকিৎসা নেওয়ার জন্য সেই দূরে গিয়ে চিকিৎসা নেয়, কবিরাজি চিকিৎসা। ঠিক আছে, এরপরে কবিরাজি চিকিৎসা নিয়েও তখনও হয়তো এটা যেন ভাবে সাপ্রেস করলো, কিন্তু আবার কিছুদিন পরে ওই গনোরিয়ার স্রাব যদি ফিরে আসে, তখন উনি কি করেন যে আমি তো কবিরাজি চিকিৎসা নিয়েছি, তো এখন কবিরাজি চিকিৎসা নিয়ে তো দীর্ঘদিন চিকিৎসা নিয়ে একটু ভালো ছিলাম, আবার দেখা দিল তো কবিরাজি মেডিসিন আর খাবো না, আমি এখন মেডিসিন নেব, অ্যালোপ্যাথিক মেডিসিন। তো অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কাছে গিয়ে তখন ওনারা ইনজেকশন দিলেন। এই ইনজেকশন দেওয়ার পরে